মনির মাহমুদের চোখ খোলার খবরে মিহিতার হৃদয় যেন আনন্দে ভরে উঠেছিল। মিহিতা আর অপেক্ষা করতে পারেনি, ছুটে যায় হুড়মুড়িয়ে, পথ যেন আরও দীর্ঘ মনে হচ্ছে। অবশেষে পৌঁছাল, দেখা মিলল হসপিটালের বিল্ডিং। হসপিটালের ভেতরে ঢুকতেই চোখে পড়ল নীরবতা, ডাক্তারদের তাড়াহুড়ো, বিপরীত দেয়ালে নজর রেখে দাঁড়ানো আহির আর আদিল। বেডে শোয়ানো তার বাবা, উনাকে খাওয়াচ্ছেন তার মা। মিহিতার দৃষ্টি শুধুই বাবার দিকে, মনির মাহমুদ কিংবা কেউই দরজার পানে খেয়াল করেনি। দরজার কাছে এসে দাঁড়িয়ে মিহিতার পা কাঁপতে লাগল। বাব, কণ্ঠ ভাঙতে ভাঙতে বের হল, চোখ কাঁদতে কাঁদতেই ভিজে উঠল। মনির মাহমুদের দরজার দিকে তাকালেন, মেয়েকে দেখে হেসে উঠলেন। মিহিতা এগিয়ে এলো, বাবার পাশে বসে হাতটা ধরে কেঁদে ফেলল। বলল, সব আমার হয়েছে আব্বু, সব আমার জন্য হয়েছে। তুমি প্লিজ ক্ষমা করে দিও, আমি মানুষ চিনতে পারিনি। মনির মাহমুদ অসুস্থ হাতখানা ধীরে ধীরে মেয়ের মাথায় রাখেন, বলেন, আমি তোমায় কাঁদতে শিখাইনি মিহিতা, তবে কাঁদছ কেন? হারতেও তো শেখাওনি বাবা, তবে ভালোবাসায় কেন হেরে গেলাম? জীবনে ভুল মানুষ আসতেই পারে, তাকে ছেড়ে দেওয়ার সাহস রাখতে হবে। ভুল মানুষকে আঁকড়ে ধরে থাকতে চাওয়া বোকামি। তুমি এমন বোকামি করবে না। ঠকবাজদের ঘৃণা করতে হয়, ভালোবাসতে নয়। ওই বাড়ির মানুষের কথা ভাবলেও আমার ঘৃণা লাগে। সেখানে ওই ছেলেকে তো আমি ছাড়ব না। তুমি আজ আমার সাথে আমাদের বাসায় যাবে, তারপর যা করার করব। মিহিতা চুপ হয়ে গেল। এমন পথ কি তার আসলেই খোলা আছে? এত তাড়াতাড়ি মুক্তি দিবে ওই ব্যক্তি? আদিল মিহিতার পাশে দাঁড়ালো, ভরসা দিল। বলল, আমিও তোমার পাশে আছি মিহিতা। ওই জানোয়ারগুলোর সাথে কোনো মানুষ থাকতে পারে না। এক একটা মানুষ রূপী জানোয়ার। তোমাকে ওখানে আর যেতে হবে না। মিহিতা আদিলের দিকে তাকালো, কিছু বলতে চেয়েও বলল না। আমজাদ শিকদার আর অজির শিকদার বসে আছে, অপেক্ষা করছে ইলহামের আশার। অপেক্ষাকৃত সময় ফুরিয়ে ইলহাম কোথাও থেকে হন্তদন্ত হয়ে ফিরল। নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো, আটকে দিল। বলল, ওই মেয়েটাকে এখানে রেখে কি করতে চাচ্ছ? শত্রুর মেয়ে শত্রু হয়, কখন কি করে বসে ঠিক আছে? ইলহাম আমজাদ শিকদারের সামনে দাঁড়ালো, বলল, আব্বু তুমি কি ওই মেয়েকে ভয় পাচ্ছ? কেয়াবাত আমার তেজস্বীকে দেখি সবাই ভয় পায়। আমজাদ শিকদার ছেলের হেয়ালি কথায় রেগে গেল। ভয়ে আমি কাউকে পাই না, কিন্তু ওই মেয়েকে এবং তার কথা সহ্য হচ্ছে না। ভরসা রাখো, নেক্সট কি হয় দেখতে থাকো। খুব শিগগিরই মনির মাহমুদ এই বাড়িতে আসবে। আর আজকে যাব আমি, যতই হোক শ্বশুর মশাই বলে কথা। হেসে উঠল, গুনগুনিয়ে গান গাইতে গাইতে চলে গেল। তার মনে মনে কি চলছে শুধু সে জানে। অজির শিকদার ভাইকে উদ্দেশ্য করে বলল, ইলহাম কি করতে চাচ্ছে ভাইজান? সে ভালো জানে, এসবের চক্করে সে নিজে না ওই মেয়ের কাছে ফেসে যায়। মায়া মানুষের বিশ্বাস নেই, আশেপাশে থাকলে পুরুষের মন এমনিতেই গলব। আমজাদ শিকদার তাকাতেই সে চুপ করে গেল। কিছু একটা ভাবল, তার ভাই হয়তো ভুল বলেনি। ইলহাম তো সব জানে না, যদি জানতে পারে তবে না, ওকে ওই মেয়ের পরিবার থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে এবং ওই মেয়েকেও সরানোর চেষ্টা করতে হবে। কেটে গেছে সমস্ত দিন। ধরণীতে দিনের আলো ফুরিয়ে নীল আকাশে আধার নেমে এসেছে। উড়ন্ত পাখিরা তাদের নীড়ে ফিরে গেছে, রয়ে গেছে কিছু নিশাচর পাখি আর কিছু কর্মব্যস্ত মানুষ। মনির মাহমুদকে আজই রিলিজ দিবে। ডাক্তার আরও দুদিন থাকতে বললেও তিনি রাজি নন। মনির মাহমুদের মতে হসপিটালের পরিবেশের চেয়ে বাসায় থাকলে তিনি তাড়াতাড়ি সুস্থ হবেন। বাসায় যাওয়ার জন্য সবকিছু বুঝে শুনে নিচ্ছে। আহির আর আদিল গেছে টাকা পয়সা যা বাকি আছে দিতে। মিহিতা হসপিটালের করিডোরে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকালো, কিছু একটা ভেবে মুচকি হেসে বলে উঠল, আমার জীবনটা ঠিক এই অন্ধকার আকাশের মতোই কালো হয়ে গেছে। চারদিকে শুধু আধার, কোথাও আলোর দিশারি নেই। অন্ধকার আকাশেও কিন্তু চাঁদ থাকে, হোক না চাঁদের অন্যের আলো, কিন্তু সে তো আকাশকে আলোকিত করে রাখতে পারে। মিহিতা ঘুরে দাঁড়াল, পিছনে ফিরে দেখল আদিল পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিহিতা তার কথাকে ভুল প্রমাণ করতে বলল, আমার আকাশে এখন আমাবস্যা চলছে। চাঁদের দেখা পাওয়ার সুযোগটুকুও যে নেই। আমাবস্যা পেরিয়ে আবারও জোছনা রাত আসবে, আকাশে জলজলে তারা, সাথে চাঁদও উঠবে। কেউ হবে চাঁদ, আমি না হয় হব তারা। ক্ষুদ্র তারা হওয়ার অধিকারটুকু দিও। মিহিতা উত্তর দিল না, তার কাছে আসলে উত্তর নেই। আহির সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে আসল। মনির মাহমুদকে নিয়ে বাহির হয়ে মিহিতাকে ডাকলে মিহিতা সেদিকে ছুটল, বাবার কাঁধ জড়িয়ে বাহিরে নিয়ে গেল। আদিল কেবল তাকিয়ে রইল।
মেয়েটা কি তাকে তারা হওয়ার সুযোগটুকু দিবে? অন্ধকার মুছার সাধ্য না থাকলেও সাথে থাকার ক্ষমতা রাখে। মাহমুদ ভিলাতে পা রাখতেই সবকিছু কেমন জীবন্ত, শান্তিময় মনে হল। মিনিতা উঠানে দাঁড়িয়ে চোখ বুজে নিঃশ্বাস নিল, শান্তির নিঃশ্বাস। শিকদার বাড়িতে কেমন দমবন্ধ লাগে, সবকিছু বিষাক্ত মনে হয়। তখনই উপর থেকে হাসি দৌড়ে আসল। পিছে পিছে মেহনুর মাহমুদও নামল। হাসি। মনির মাহমুদের কাছে গেল, জিজ্ঞেস করল, বড় আব্বু এখন কেমন আছো? আমি না হসপিটালে যেতে চেয়েছিলাম কিন্তু আম্মু বলল তুমি আসবে তাই আর যাইনি। মনির মাহমুদ হেসে ফেললেন। বাবা হারা মেয়েটা তাকে বাবার মতোই ভালোবাসে, সম্মান করে। তিনি নিজেও মিহিতার মতো ভালোবাসে, কখনো বুঝতে দেননি তার বাবা নেই। তারপর বাবার শূন্যতা কেউ পূরণ করতে পারে না, শুধু চেষ্টা করাই যায়। মিহিতা চাচির দিকে তাকাল, লক্ষ্য করল তিনিও তার দিকেই চেয়ে আছে। চোখ মুখ কেমন মলিন, হয়তো মিহিতা কারণটা বুঝতে পারল। হাসি এবার মিহিতার কাছে আসলো, বলল, আপু আমি কিন্তু শুনেছি তুমি কিন্তু ওই বাড়িতে আর যেও না, নয়তো ওরা তোমাকেও বাবার মতো। হাসি বলতে গিয়েও কেঁদে ফেলল। মিহিতা ওকে বুকে জড়িয়ে নিল। তার চোখেও পানি টলমল করছে। এই মেয়েটা তাকে ভীষণ ভালোবাসে, যার কারণে ভয় পেয়ে এমন বলছে। মিহিতা হাসির মাথায় হাত বুলিয়ে দিল। বলল, সময় কি আর এক থাকে? ভয় পেলে চলবে? যত ভয় পাবে তত মানুষ ভয় দেখাবে। একদিন সাহস করে রুখে দাঁড়াবে, দেখবে তারাও দুধাপ পিছিয়ে গেছে। রাত 10টা, মিহিতা ফ্রেশ হয়ে নিচে নামল। আদিল আর আহির বসে গল্প করছে। মনির মাহমুদ এখনও পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে ঘরে শুয়ে রেখে এসেছে। আজরিনা মাহমুদ আর মেহনুর দুজনে রান্না করে টেবিল সাজাচ্ছে। মহিতা বলল, আম্মু আব্বুর খাবারটা আগে বেড়ে দাও, আমি খাইয়ে দিয়ে আসি। আজরিনা মাহমুদ খাবারের প্লেটটা নিয়ে এসে মিহিতার হাতে দিল। মিহিতা উপরে যাওয়ার পর সিঁড়িতে পা দিতেই দেখে মনির মাহমুদ নামছেন। আব্বু তুমি নামছো কেন? তোমার রুমে কেবল খাবার নিয়ে যাচ্ছিলাম। আমি কি বিছানায় পড়ে গেছি? আমি ঠিক আছি, তোকে চোখের সামনে ঠিক দেখলে আমিও ভালো থাকি। সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, তাই না আদিল? মনির মাহমুদ আদিলের পাশে বসে কথাটা বলল। আদিল হেসে বলল, একদম ঠিক আঙ্কেল। তোমার নেক্সট প্রোগ্রাম কবে আছে বলো তো? আজ ছিল আঙ্কেল, কিন্তু আমি কালকে ক্যান্সেল করে দিয়েছি। আর পরে কবে আছে এখনও ঠিক জানি না। নানান কথায় যেন আড্ডার আসর বসল। মনির মাহমুদের কণ্ঠে প্রাণোচ্ছল ভাব। আল্লাহর রহমতে দেখছ, আমি কিন্তু একদম সুস্থ হয়ে যাচ্ছি। ডাক্তাররা বলছিল বিশ্রাম দরকার, কিন্তু তোমাদের হাসি শুনলেই মনে হয় আমার আর কোনো অসুখ নেই। মিহিতা বাবার দিকে তাকিয়ে মুচকি হাসল। তার চোখে আনন্দের ছাপ স্পষ্ট। এই মুহূর্তে যেন কিছুক্ষণের জন্য ভুলে গেল সে ইলহাম নামক কালো ছায়া এখনও তার জীবনে রয়ে গেছে। ঠিক তখনই ট্রিন ড্রয়িং রুমের কলিং বেল বাজল। আজরিনা মাহমুদ উঠলেন, বললেন, আমি দেখি। তিনি দরজার দিকে এগোলেন। দরজা খোলার সাথে সাথেই ভেতরে ঢুকল এক লম্বা চওড়া গড়নের মানুষ। হাতে এক তোড়া ফুল। কারো অনুমতি না নিয়েই ভেতরে পা রাখল সে। মুখের সামনে ফুলের বুকে ধরা, এজন্য মুখ দেখা যাচ্ছে না। ছেলেটি ততক্ষণে দরজা পেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেছে। আজরিনা মাহমুদ পিছন থেকে বলে আসছে, কে আপনি? কু হলো বলুন? কিন্তু উত্তর নেই। আজরিনা মাহমুদের চেঁচানো শুনে সবার দৃষ্টি দরজার দিকে গেল। সবাই একসাথে অবাক হয়ে তাকাল। অবাকের চরম পর্যায়ে পরিবর্তন হল। মুহূর্তেই ঘরের হাসি থেমে গেল। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? চোখ তুলে সবাই দেখল ইলহাম। তার মুখে অদ্ভুত এক হাসি। হাতে ধরা ফুলটা মনির মাহমুদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার সুস্থতার জন্য ছোট্ট শুভেচ্ছা আনলাম। আলহামদুলিল্লাহ, আপনাকে ভালো দেখে আমারও ভালো লাগছে। কণ্ঠটা শোনামাত্রই ঘরের বাতাস ভারী হয়ে গেল। মনির মাহমুদের চেহারা লাল হয়ে উঠল রাগে। টেবিলের পাশে দাঁড়িয়ে উঠে বললেন, তুমি এখানে কি করছো? আমাদের অনুমতি ছাড়া ঢোকার সাহস হলো কিভাবে? মিহিতার মুখ ফ্যাকাশে হল। বুঝতে পারছে বড় কোনো ঝামেলা বাঁধবে। ইলহাম নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে। ইলহাম মনির মাহমুদের সামনে দাঁড়াল। হেসে বলল, জামাইকে দেখে খুশি হননি? ইসস কি ভাগ্য, আমার দুদিন আগেও কত আদরে মেয়ে হাতে তুলে দিলেন আর আজ এমন করছেন? আপনার কিন্তু এত হাইপার হওয়া উচিত নয়। ডাক্তার কি বলেছে শোনোনি? শেষ কথাটা মিহিতার দিকে তাকিয়ে বলল। মিহিতা বুঝতে পারল কি ইঙ্গিত করছে। আহিরের রাগ উঠল, কন্ট্রোল হারিয়ে উঠে পড়ল। ইলহামের শার্টের কলার চেপে ধরল, বলল, বেঈমান,
ঠকবাজ এখনও আমার বাড়ি থেকে বাহির হয়ে যা। তোদের মতো জানোয়ারদের এই বাড়িতে প্রবেশ করার অধিকার নেই। ইলহাম এক ঝটকায় শার্টের কলার ছাড়িয়ে নিল। আহিরের কাঁধে হাত দিতেই ও ঝটকা মেরে হাত সরিয়ে দিল। ইলহাম হেসে বলল, শালা বাবু বয়স অল্প, এত রক্ত গরম হলে চলবে? সম্মান দেও, আমি তোমার দুলাভাই হই। আমাকে অসম্মান করলে তোমার বোন কষ্ট পাবে। আদিল চেয়ার ঠেলে উঠে দাঁড়াল। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল তার। মিস্টার ইলহাম, এটা মাহমুদ ভিলা শিকদার বাড়ি না। এখানে এসে অভদ্রতামি করা চলবে না। আপনি এখান ইলহাম পুরো কথা শেষ হতে দিল না। হাত দিয়ে থামিয়ে দিল। বলল, এখানে বাহিরের মানুষের থেকে ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ সহ্য করব না। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। ভালো চাইলে চুপ থাকুন আর মিহিতার থেকে দূরে থাকুন। আজরিনা মাহমুদ কণ্ঠ কাঁপিয়ে বললেন, আমার ঘরে এভাবে ঢোকার ধৃষ্টতা দেখালে তুমি? বের হয়ে যাও এখনই। ইলহাম ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। শাশুড়ি মা, আপনিও রাগ করে আছেন? আমি তো শুধু খোঁজ নিতে এলাম, শ্বশুর মশাই কেমন আছেন। এতেই যদি এত সমস্যা? অবশ্য আরেকটা কারণেও এসেছি। বিয়ের পর বউয়ের সাথে শ্বশুর বাড়ি আসতে হয় এমন নিয়ম তো আছে, তাই না? আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু আমি একজন দায়িত্বশীল জামাই, তাই দাওয়াত ছাড়াই দায়িত্ব পালন করতে আসলাম। তাছাড়া নতুন বিয়ে করেছি, বউকে বাবার বাড়িতে রাখা তো কষ্টের ব্যাপার, বুঝেন না? মিহিতা এবার এগিয়ে আসল। বলল, আপনি চলে যান। আপনি থাকলে আব্বু টেনশন করবে, আবার অসুস্থ হয়ে পড়বে। তোমাকে না নিয়ে তো যাব না তেজস্বিনী। বিয়ে তো বাবার বাড়িতে রেখে যাওয়ার জন্য করিনি। যে উদ্দেশ্যে করেছি তা পূরণ করতে হবে। মনির মাহমুদের বুক ধকধক করতে লাগল। তিনি গর্জে উঠলেন, তুমি বের হয়ে যাও ইলহাম, এই মুহূর্তে, না হলে আমি নিজেই পুলিশ ডাকব। ইলহামের রহস্যময় দৃষ্টি, ঠোঁটে আধখানা হাসি। পুলিশ? আহা, শ্বশুর মশাই, আপনি তো জানেন আমি এসব পুলিশে ভয় পাই না। তারপরও ডাকেন? পুলিশ এসে বলবে নিজের বউকে বাবার বাড়িতে রাখার নিয়ম নাকি নিজের বাড়িতে? এই আমি বসলাম, গেলে বউকে নিয়ে ফিরব, নয়তো জামাই আদর খাব। মিহিতা মনির মাহমুদকে শান্ত হতে বললেন। আহিরকে উদ্দেশ্য করে বলল, আব্বুকে উপরে নিয়ে যা। আম্মু, তুমি আব্বুকে খাইয়ে দাও, আমি এদিকটা দেখছি। ঘরটা যেন মুহূর্তেই অন্ধকারে ঢেকে গেল। সবার মুখে রাগ, ভয় আর ঘৃণার ছাপ স্পষ্ট। ইলহাম বসে আছে মাঝখানে, হাতে এখনও ফুলের তোড়া, অথচ সেই ফুলের গন্ধ পর্যন্ত বিষাক্ত মনে হচ্ছে। মনির মাহমুদ কণ্ঠ উঁচু করলেন, আমার মেয়ের সাথে যেভাবে প্রতারণা করেছ, যেভাবে বন্দি করে রেখেছিলে, তার জবাব আইনের কাঠগড়ায় দিতে হবে। তুমি যত ক্ষমতাধরী হও না কেন, আমি এখন চুপ করে থাকব না। ইলহাম ফুলটা টেবিলে ছুঁড়ে ফেলল। ঠোঁটে হালকা হাসি রেখে বলল, শ্বশুর মশাই, এত রাগ করে কথা বলবেন না। আপনি জানেন, আমি যা চাই তা পেতেই হবে। আর আপনার মেয়ে? সে মিহিতার দিকে তাকালো, চোখে জ্বলন্ত দৃষ্টি। ও এখন আমার স্ত্রী। কোর্টের কাগজে শুধু স্বাক্ষর হলেই তো সম্পর্ক ভাঙবে না। সম্পর্ক ভাঙতে হলে প্রথমে আমার অনুমতি লাগবে, কিন্তু আমি তো এত সহজে ছেড়ে দিব না। চুপ করেন মিস্টার ইলহাম শিকদার। আদিল গর্জে উঠল, সোফা থেকে দাঁড়াল, আবারও বলল, একটা মেয়েকে বন্দি করে, ভয় দেখিয়ে, নির্যাতন করে, তুমি ভাবছেন সে আপনার হবে? সম্পর্ক মানে মালিকানা না, বোঝেন? এখনই বের হয়ে যান। ইলহামের চোখে এক মুহূর্তের জন্য ক্ষোভের ঝলক ফুটল, কিন্তু আবারও মুখে হাসি টেনে নিল। আদিলের কাছে গিয়ে ঘাড়ে হাত চাপড়ে বলল, বেশি বাড়াবাড়ি করছো, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। মিহিতা ইলহামের শান্ত কণ্ঠেও ভয় পেল। আদিলকে চুপ করতে বলল। সে জানে ইলহাম চাইলে আদিলের ক্ষতি করতে একবার ভাববে না। মিহিতা বলল, আদিল, তুমি খেয়ে বাসায় চলে যাও। আদিল মিহিতায় কথায় চুপ করে গেল। বলল, খাওয়ার ইচ্ছে নেই। কিছু মানুষ সামনে থাকলেও ঘৃণা লাগে। কথাটা বলে আদিল বেরিয়ে গেল। ইলহাম তাকিয়ে হাসল। সেই হাসি সুবিধার নয়। আহির ততক্ষণে মনির মাহমুদকে নিয়ে গেছে, সাথে আজরিনা মাহমুদও গেল। নিচে কেবল রয়ে গেল মেহনুর মাহমুদ আর হাসি। মেহনুর ইলহামকে দেখে উপরে চলে গেলেন, চোখে পানি টলমল করছিল। মিহিতা সেটা লক্ষ্য করল। হাসি চুপচাপ দাঁড়িয়ে রইল। ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। ইলহাম টেবিলে এসে বসে মিহিতার উদ্দেশ্য বলল, শ্বশুরি মা না হয় জামাই আদরে করবে না, তাই বলে তুমিও করবে না? আসো, খেতে দাও, আজকে সারাদিন খাওয়া হয়নি। হাসির দিকে তাকিয়ে আবার বলল, সালিকা, এসো বসো, একসাথে খাই আর গল্প করি। সালি আর দুলাভাই মানেই জমজমাট আড্ডা, তাই না?
হাসি একটু ভয় পেল, কিছুটা দূরে সরে গেল। ইলহাম ভ্রু কুঁচকে তাকালো, বলল, ভয় পাচ্ছ? আমি কি বাঘ নাকি সিংহ? হাসি কিছু না বলেই দৌড়ে চলে গেল। মিহিতা দাঁতে দাঁত চেপে বলল, তাদের থেকেও বেশি হিংস্র আপনারা। ও আপনাকে ভয় পায় তার কারণটা নিশ্চয়ই আপনার অজানা নয়। কি কারণ? ভুলভাল কারণ তো বিশ্বাসযোগ্য নয়। মিহিতার কথা বাড়াতে ভালো লাগল না। ইলহাম একাই খাবার বেড়ে নিচ্ছে। মিহিতাকে বলল, চিকেনটা দেও তো। মিহিতা কিরমিরিয়ে চিকেনের পুরো বাটিটা ঢেলে দিল ইলহামের প্লেটে। প্লেট ভর্তি হয়ে পড়ে গেল আশেপাশে, কিছু ঝোল ছিটকে পড়েছে ইলহামের শার্টে, তবে কালো শার্ট হওয়া তো দাগ বুঝা যাচ্ছে না। ইলহাম নিশ্চুপ তাকাল, হঠাৎ হেঁচকা টানে মিহিতাকে কোলে বসাল। মিহিতা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভড়কে গেল। কি হলো বুঝতে পেরে উঠতে চাইল। ইলহাম শক্ত করে বুকের সাথে চেপে ধরে রইল। বলল, ভালোবেসে এতগুলো দিলে একা তো খেতে পারবো না, তাই তোমাকেও খাওয়াবো। মিহিতা ছাড়াতে ছোটাছুটি করতে বললে, আপনার ন্যূনতম লজ্জা নেই? লজ্জা তো মেয়েদের থাকে, আমার কেন থাকবে? আমাকক কি মেয়ে মনে হয়? ছি, আমি পিউর ছেলে। বাসর হয়নি তো সন্দেহ করছো? ছি ছি, চলো আর খাবো না। আমি একজন সুপুরুষ, তারই প্রমাণ বা হয় আজ দিব। মিহিতা হাতে একটা চামচ নিয়ে ইলহামের পেটে ঘুঁতো দিল। ইলহামের হাতে বাঁধন আলগা হতেই মিহিতা ঝটকা দিয়ে উঠে পড়ল। বলল, নেক্সট টাইম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না, দূরত্ব বজায় রাখবেন। সেদিন বললেন না আমার উপর ইন্টারেস্ট নেই, তবে টানাটানি কেন? ইলহাম খেতে খেতে উত্তর দিল, ঘরে গিয়ে বুঝাচ্ছি, আগে খাওয়াটা শেষ করি। রাত নেমেছে, চারদিকে নীরবতা, মাঝে মাঝে কুকুরের ডাক আর দূরের ট্রেনের হুইসেল শোনা যায়। ঘরটায় ম্লান আলো জ্বলছে। মিহিতা শুয়ে আছে বিছানার একপাশে, আরেক পাশে ইলহাম। ধীরে ধীরে ইলহাম এগুলো মিহিতার শরীর ছুঁই ছুঁই হতেই মিহিতা চমকে বিছানা থেকে উঠল। চোখে আগুন ঝরানো ফুলকি ছড়িয়ে তাকাল। ইলহাম এক হাত বিছানা থেকে মাথায় ভর দিয়ে হাসছে। সে বেশ মজা পেয়েছে। মিহিতার রাগ উঠল, দাঁত কিরমির করে বলল, আমার থেকে দূরে থাকতে বলিনি? হ্যাঁ বলেছ তো, তাহলে কাছে ঘেঁষতে চাচ্ছেন কেন? এই মাঝরাতে প্রেম পাচ্ছিল তাই। কতদিন হলো তোমাকে প্রেমের কাব্য শুনাইনি, তুমিও নিশ্চয়ই মিস করছ। মিহিতা ফুঁসে উঠল, ইলহামের বালিশ নিচে ফেলে দিল, বলল, বিষাক্ত প্রেমের কাব্য শোনার ইচ্ছে নেই। এখান থেকে সরেন, নিচে ঘুমান। ইলহাম উঠল না, বরং গাল স্পর্শ করতেই মিহিতা হাত ঝটকা দিল। ইলহাম বলল, তুমি চাইলে ভালোবাসার কাব্য শোনাতে পারি। লাগবে না ধন্যবাদ, আমাকে ঘুমাতে দিন আর আপনিও ঘুমান। ইলহাম বিছানা থেকে নামল, বালিশটা তুলে ফিক্কা মারল মিহিতার গায়ে। শুয়ে পড়ল সোফার উপরে। মিহিতার ঘুমে চোখ বুজে আসছিল। এক সময় সে ঘুমিয়ে গেল। ইলহাম তাকিয়ে রইল মিহিতার দিকে। বউ কিন্তু মাশাল্লাহ সুন্দর আছে, শুধু তেজ একটু বেশি, অবশ্য আমারও কম না। শেয়ানে না হলে ঠিক জমে না। এমন সময় বিরক্ত করতে ফোনের রিংটোন বেজে উঠল। ইলহাম বিরক্ত হল, মিহিতার দিক থেকে নজর সরিয়ে ফোন বাহির করল। পরিচিত নাম্বার দেখে রিসিভ করল। অপর প্রান্তের মানুষটা কিছু বলল হয়তো। ইলহামের মুখের আদল পরিবর্তন হল, বলল, আমি আসছি এখনই। ফোন রেখে সোফা ছেড়ে উঠল। জুতা পরে ছুটল দরজার দিকে। কিছু মনে হতেই আবার ফিরে আসল। মিহিতাকে ডাকল, মিহিতা উঠো। কয়েকবার ডেকেও মিহিতা শুনল না। ইলহাম উপায় না পেয়ে বিছানা থেকে কোলে তুলে নিল। পা বাড়ালো ঘর থেকে। মিহিতা চোখ খুলল, ঝটপট করতে লাগলো নিজেকে ছাড়াতে। অসভ্য লোক, ছাড়ুন আমায়। আমি যাব না, আপনি একাই যান। ইলহাম শুনল না, ড্রয়িং রুম পেরিয়ে দরজা খুলে বাহির হলো। সোজা গাড়িতে গিয়ে মিহিতাকে বসিয়ে দিল। মিহিতা আবার নামতে চাইলে ইলহাম বাধা দেয়, বলে, তোমার শাশুড়ি মা অসুস্থ, তার সেবা যত্ন করতে হবে। শিকদার বাড়ির বউয়ের দায়িত্ব পালন করতে হবে। ইলহাম দরজা বন্ধ করে দিয়ে ওপাশ দিয়ে ড্রাইভিং সিটে বসল। গাড়ি স্টার্ট দিতে এই শুনশান মধ্য রাতে চলল বাতাসের বেগে। মিহিতা কিছুটা ভয় পেল, এত জোরে গাড়ি চালানো রিস্ক। রাস্তায় গাড়ি না থাকুক, অ্যাক্সিডেন্ট এমনি হতে পারে। ইলহাম মিহিতাকে উদ্দেশ্য করে বলল, এত অল্পতে ভয় পেলে চলবে? আমার সাথে লড়াই করবে, আমাকে শেষ করবে যে। মিহিতা কথা বাড়াল না। 30 মিনিটের মধ্যে পৌঁছালো শিকদার বাড়ির সামনে। মিহিতা নেমে আগে ছুটল, পিছনে আসলো ইলহাম। দরজা খোলা ছিল, সবাই বুঝি তাদের জন্যই অপেক্ষা করছিল। মমতা শিকদার কোথায় সেই খোঁজ করল ইলহাম। ঘরে আছে শুনে মিহিতাকে নিয়ে ছুটল সেখানেই। মমতা শিকদার বিছানায় শুয়ে আছে।
ঈশিতা তার পাশে বসে আছে। হঠাৎ সিঁড়ি থেকে পড়ে পায়ে এবং মাথায় ব্যথা পেয়েছে। মাথায় ব্যান্ডেজ, পায়ের গোড়ালিতেও। এই ব্যথার জন্য শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। ইলহাম ঈশিতাকে উঠতে বলল। সে মায়ের পাশে বসল, বলল, দেখে চললেও তো পারো, এখন কি হলো দেখলে? ছোট ছেলের কথা বাসি হলেও ফলে। মমতা শিকদার ছেলের কথায় হেসে ফেলেন। মিহিতার মলিন মুখটার দিকে তাকিয়ে তার হাসি মলিন হলো। ইলহামকে উদ্দেশ্য করে বলল, আমাকে যতটা ভালোবাসলে সব মেয়েকে সম্মান দিবি। বাবা চাচাদের এই ক্ষমতার দাপটের আড়ালে। মমতা শিকদার আর বলতে পারলেন না, দরজার আড়ালে কাউকে দেখে চুপ হয়ে গেলেন। মিহিতা কিছু বুঝতে পারল, সে অধীর আগ্রহে শোনার জন্য তাকিয়েছিল। তিনি চুপ করে যেতেই উনার চোখের ইশারা অনুযায়ী তাকিয়ে দেখে কেউ নেই, তবে দরজার পর্দাটা নড়ছে, তার মানে ওখানে কেউ ছিল। মিহিতা দেখার জন্য যেতে নিলেই ইলহাম হাত টেনে ধরে টান মেরে বিছানায় বসায়, বলে, সারা রাত মায়ের সেবা করবে, তুমি থাকবে পায়ের পাশে। মমতা শিকদার রাজি হলেন না। কাউকে থাকতে হবে না, মেয়েটাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, নিয়ে যা। ইলহাম শুনল না। মিহিতা কিছু ভেবে বলল, আমার অসুবিধে নেই, আপনার জায়গায় অন্য কেউ হলে অবশ্যই রাজি হতাম না। এই কয়দিনে এতটুকু বুঝেছি, এই বাড়ির দুজন মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে। এক আপনি আর ঈশিতা, বাকি সবগুলো পশুর ন্যায়। ওয়াও, যাক, মনির মাহমুদের মেয়ের কাউকে তো পছন্দ হলো। ছেলেকে পছন্দ হয়নি মা? কে হয়েছে, কাল ছেলেকে হবে। মিহিতা তার কথা অগ্রাহ্য করল, চুপ থাকলো। তার উদ্দেশ্য অন্য কিছু। এই রুম আমজাদ শিকদারের, মিহিতাকে রাখবে বলে ইলহাম তার বাবাকে নিজের রুমে নিয়ে গেল। অমিত একবার এসেছিল, মিহিতাকে দেখে রেগে চলে যায়। আর ঝর্ণা তো আশেপাশেও আসেনি। রাত তখন 2টো। মিহিতা মমতা শিকদারের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। মমতা শিকদার মানা করেছিল কিন্তু সে শোনেনি। আশেপাশে একবার তাকালো, বন্ধ ঘর হলেও মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। চোখ বুলিয়ে নির্জনতা বুঝতে পেরে জিজ্ঞেস করল, আপনি তখন কি বলতে চেয়েছিলেন? মমতা শিকদার বন্ধ চোখ খুলল, জানতে চাইল, কখন? যখন ইলহামকে বলছিলেন আপনার সাথে অন্য মেয়েদের সম্মান করতে, বাবা চাচাদের ক্ষমতার আড়ালে। বলেই থেমে গেলেন ওই কথা। মমতা শিকদার একটা দরজার দিকে তাকালো, বন্ধ দরজা। তিনি একটু ভয় পেলেন বোধ হয়। কথা ঘুরাতে বলল, না কিছু না, তুমি ভুল শুনেছ। মিহিতা উনার চোখে স্পষ্ট ভয় দেখতে পেল। কিছু বলার জন্য মুখ খোলার আগেই কেউ দরজায় কড়া নাড়ল। মিহিতা উঠল। দরজা খুলে দেখে অমিত দাঁড়িয়ে। মিহিতাকে পাশ কাটিয়ে চলে গেল। ওয়ার্ড্রোব থেকে কিছু ফাইল নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে চাবি দিতে ভুলল না। ঈশিতার রুমে গিয়ে শুয়েছে মাত্র। ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই প্রথমে সামনে আসলো কারো মধুর কণ্ঠের গান। সে বরাবরই পাগল তার সুরে। তাও পেজ আইডি কেটে শুধু ছবি দেখে যায়। কখনো বাস্তবে দেখার ভাগ্য হয়নি। লাস্ট 3 দিন কোনো গান ছাড়া নেই, তাই সেগুলো ঘুরে ফিরে শুনছে আর মুগ্ধ হচ্ছে তার হৃদয়। সেই মুগ্ধতা নিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েল। মিহিতা কিছু একটা ভাবছে। মাথায় কিছু আসতেই দরজা ফাঁক করে নিঃশব্দে বেরিয়ে গেল। আশেপাশে তাকিয়ে হাঁটা দিল সেই গোডাউন ঘরে যেখানে সে আগুন ধরিয়ে দিয়েছিল। কিন্তু হতাশ হলো, দরজায় বড় চাবি ঝুলানো। বাধ্য হয়ে ফিরে আসতে হলো। ফেরার পথে হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে থেমে যায় মিহিতা। কেউ আসছে বুঝে লুকিয়ে পড়ল পর্দার আড়ালে। কেউ একজন বাগানের দিকে হেঁটে যাচ্ছে। নিঃশব্দ সে আওয়াজ, তবে শুকনো পাতার উপর পা পড়তেই শব্দ করে উঠল। লোকটি থেমে গেল। আশেপাশে সতর্কতার সহিত তাকালো চারপাশে। এই অন্ধকারে হুডি পরে থাকার কারণে মিহিতা চেষ্টা করেও দেখতে পেল না তার মুখ। হঠাৎ পিছনে কিছু পড়ার শব্দ হলো। মিহিতা তাকালো, একটা বিড়াল দৌড়ে গেল। সে ভয় পেয়ে গেছিল অন্য কেউ হয়তো। পর্দার আড়াল থেকে উপর দিয়ে বাগানের দিকে তাকিয়ে দেখে কেউ নেই। কই গেল? কেউ বা ছিল? ইলহাম, নাকি অন্য কেউ? এই মধ্যরাতে কিছু তো একটা গন্ডগোল আছে। ইলহাম হতে পারে, কারণ সে তো আজঘর বাদে তার মায়ের সাথে রাখল। কোনো খারাপ মতলব নেই তো। মিহিতা হেঁটে হেঁটে ইলহামের ঘরের সামনে আসলো। দরজা লাগানো। মিহিতা দরজা ফাঁক করে দেখার চেষ্টা করল কে কে আছে। আস্তে ধাক্কা দিতেই দরজা ফাঁক হলো। আশ্চর্য হলো, ইলহাম নেই, শুধু তার বাবা আমজাদ শিকদার শুয়ে আছে। তার ধারণা তবে সঠিক। কিন্তু করছিল কি? এখানে কি করছেন ভাবি? মিহিতা চমকে উঠল, ভয় পেয়ে গেছে। সামনে রিতেশ দাঁড়িয়ে, চোখে মুখে দুষ্টু হাসি লেগে আছে। মিহিতা জবাব দিল না। মমতা শিকদারের রুমে যেতে অগ্রসর হয়।
রিতেশের কথায় থেমে যায়। কি ভাবি ভাই কি এমন জাদু করলো যে এক রাতি তাকে ছাড়া থাকতে পারছো না? অবশ্য ভাইকে পেলে কোনো মেয়ে ছাড়তে চায় না। মিহিতার রাগ মাথায় উঠে গেল। সামনে এসে তেজি কণ্ঠে ধীরে বলল, ওইসব মেয়েদের সাথে আমার তুলনা দেবে না। এখানে আমি শখে থাকি না বা থাকার ইচ্ছেও নেই। খুব শিগগিরই চলে যাব। মিহিতা হনহনিয়ে চলে গেল। রিতেশ তাকিয়ে রইল, ঠোঁট কামড়ে হাসল কেবল, বলল, ভাইয়ের চয়েস আছে। তেজি জিনিসের মজাই আলাদা। এখানে কি? পিছনে থেকে কারো কণ্ঠ শুনে রিতেশ তাকায়। ইলহামকে দাঁড়িয়ে থাকতে দেখে। রিতেশ বলে, কোথায় ছিলে? নিচে গেছিলাম পানি খেতে। তুই এখানে কেন? এমনি এসেছিলাম, ভাবিকে দেখলাম এ ঘরের দিয়ে উকিঝুঁকি মারছে তাই। ইলহামের ভ্রু কুঁচকে আসলো। রিতেশ আবারও বলল, যাই হোক ব্রো, একটা জিনিস পাইছো। তেজি জিনিসের মজাই আলাদা তাই না বলো? ইলহামের রাগ উঠে গেল, মাথায় রক্ত চড়ে উঠল। ফট করে থাপ্পড় বসালো রিতেশের গালে। সে কিছুটা পিছিয়ে গেল, নিজেকে সামলে নিয়ে গালে হাত দিয়ে রইল। ইলহাম হাতের মুঠো করে রেগে বলল, নেক্সট আর একবার এরকম কথা শুনলে মুখ ভেঙে দিব। ওকে নিয়ে বাজে মন্তব্য শুনতে চাই না। বুঝতে পেরেছিস? রিতেশ কোনো কথা বলল না। ভেতরে ভেতরের রাগে ফুঁসছে কিন্তু ইলহামের সামনে বুঝতে দিল না। ইলহাম ঘরের ভেতরে গেল। সে দাঁড়িয়ে দেখল, মনে মনে কিছু কথা আওড়ালো, তারপর চলে গেল সেও। ভোরের আলো অনেকটা কমে গেছে। তিনি এখনো ঘুমে আছেন। বিছানা থেকে উঠল, দরজা খুলে বাহির হলো। কেউ এখনো উঠেনি। ঘর থেকে বেরিয়ে অজির শিকদারের মুখোমুখি হয়। তিনি বলেন, ভাবি ঠিক আছেন? মিহিতা উত্তর দেয়, দেখে আসেন। বলে চলল ছাদের দিকে। সেখানে কখনো যাওয়া হয়নি। শোনো মেয়ে, ভাইজানের সাথে বেশি বাড়াবাড়ি করিও না। তিনি ভীষণ কঠিন মানুষ। কখন কি করে বলা যায় না। মিহিতা আর গেল না, বলল, আমিও কখন কি করে বসি বলা যায় না। সকাল 8টা। শিকদার বাড়ির সব পুরুষরা বসে আসে। আমজাদ শিকদার খবরের কাগজ পড়ছেন আর চা খাচ্ছেন। অমিত কিছু কাজে বেরিয়ে গেল। সে যেহেতু এমপি তাই বেশি সময় বাহিরে কাজে থাকতে হয়, যদিও ভালো কাজ হয় বলে মনে হয় না। অজির শিকদার তার রিতেশও বসে আছে। ইলহাম তড়িঘড়ি করে উপর থেকে নিচে নামল, বলল, বাবা কিছু শুনেছ? তাড়াতাড়ি নিউজ দেখো। কেউ একজন টিভি অন করল। ইলহামের চোখে মুখে চিন্তার ভাঁজ, মিহিতা তা লক্ষ্য করল। তখন টিভির স্ক্রিনে একজনকে দেখাচ্ছে আর বলছে, আসাদ নামে এক যুবকের লাতারা চিহ্ন সব পাওয়া গেছে নদীর ধারে। গত 2 দিন পানিতে থাকার ফলে শরীর মাংস পচে গেছে, গন্ধে আশেপাশে থাকা মুশকিল। জানা গেছে তার শরীরে গুলির চিহ্ন আছে। টিভির বন্ধ হলো। আমজাদ শিকদার বসা থেকে উঠল। কিভাবে হলো? কে করলো এসব? আসাদ তাদের বিশ্বস্ত কর্মী ছিল এবং গার্ডের কাজ করত। সাথে আরেকটা কাজ আছে। গত 2 দিন আসেনি, কিছু মনে করেনি কারণ একজন বলল তার স্ত্রী অসুস্থ তাই আসেনি। কিন্তু আজকে এমন খবর শুনে মাথায় শত্রুর আগমন ঘোর পাক খাচ্ছে। ইলহাম সহ আমজাদ শিকদার বেরিয়ে গেল। পিছন পিছন গেল অজির ও রিতেশ। মিহিতা কেবল শুনল, দেখল আর বোঝার চেষ্টা করল। হয়তো কিছু ধারণা করতে পারল। এদের শত্রুও আছে। খোঁজ নিতে হচ্ছে। সকালের সতেজতা পেরিয়ে দুপুরের কড়া রোদ ঝোঁকমুখ করছে। বাতাসহীন অসহ্যকর গরমে অতিষ্ঠ জনজীবন। ঈশিতা কলেজ শেষ করে বাহির হয়েছে। বাড়ির গাড়ি আসার অপেক্ষা করছে। পাশ থেকে রুহানি ঈশিতার বন্ধি বলল, আমি চলে যাই তবে। ঠিক আছে যা, আমি ফোন করে দেখছি কত দূরে গাড়ি। রুহানি চলে গেল। ঈশিতা ফোন করতে চেয়েও করল না। আশেপাশে তাকালো, কত মানুষ চলছে, তার মধ্যে জোড়া যুগলও আছে। এই কড়া রোদে প্রেমিক যুগল দেখে ঈশিতা কিছু ভাবল। হাতের ফোনটা ব্যাগে রেখে গাছের ছাদ দিয়ে হাঁটতে লাগলো। একা চলা এমন স্বাধীনতা সে কখনো পায়নি, মিশতে পারেনি সবার সাথে। সব সময় গাড়িতে করে যাওয়া আসা করা লাগে। গাড়ির ভেতরে চুপচাপ নিজেকে জেলখানার বন্দী আসামির মতো লাগে তার, কিন্তু উপায় কি? শিকদার বাড়ির মেয়ে, যার তার সাথে মিশতে মানা, হাঁটতে মানা, এমনকি বন্ধুদের সাথে কখনোই ঘুরতেও যেতে পারে না। গেলেও সেই বাড়ির মানুষদের সাথে, নয়তো গার্ডসহ যেতে দেওয়া হয়। এমন বন্দী হয়ে ঘোরার চেয়ে না যাওয়াই ভালো। ঈশিতা ততক্ষণে খানিকটা হেঁটে গিয়েছে। এখানটা বেশ নিরিবিলি, সবুজ গাছপালার সাথে কয়েকটা সান বাঁধানো বেঞ্চ রয়েছে বসার জন্য। প্রকৃতির সৌন্দর্য কার না ভালো লাগে। এই কড়া রোদেও এই জায়গাটা বেশ শীতল লাগছে, সাথে পূবালি বাতাস তো আছেই। ঈশিতার মুখে হাসি, আশেপাশে সে হেঁটে হেঁটে দেখছে। হঠাৎ চোখ আটকে গেল এক যুবকের পানে।
অপূর্ব লাগলো সে পরিচিত ব্যক্তির মুখ। বাস্তবে না চিনলেও চিনে সে ভার্চুয়ালে। সে ভাবল সে কি ভুল দেখছে নাকি চিনতে ভুল করছে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এগিয়ে চলল। আশেপাশে খুব একটা মানুষ নেই। ব্যক্তিটি বেঞ্চে বসে চোখ বন্ধ করে হঠাৎ গান ধরল। কারণে অকারণে, নিষেধে বা বারণে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আমি কখনো ভাবিনি বাস্তবে আপনাকে দেখতে পাবো এবং বাস্তবে আপনার গান শুনতে পাবো। অর্ধ গান গেয়ে দীর্ঘশ্বাস ফেলে থামতেই কোনো মেয়ের উৎফুল্ল কণ্ঠ আর হাততালির শব্দে মাথা তুলে চায় আদিল। এতক্ষণ সে মাথা নিচু করে গিটারের দিকে তাকিয়ে গান গাইছিল। সে গান কাউকে ভেবে গাওয়া, দুঃখ বিলাসের ন্যায়। আদিল একটু অবাক হলো, সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে না চাইতেও তাকালো। কলেজ ড্রেস পরা, কাঁধে ব্যাগ। আদিল কিছু বলার আগেই সে আবার বলে উঠল, আপনি তো আদিল আহমেদ, তাই না? আদিল কেবল নিরস কণ্ঠে উত্তর দিল, জি। তার কথা বলার মুড আপাতত নেই, তবে মেয়েটা নিশ্চয়ই তাকে গানের মাধ্যমে চিনে, তাই বলতে হচ্ছে। আমি আপনার অনেক বড় ফ্যান। সাথে বলতে গিয়েও থেমে গেল। শুধু বলল, আপনার গান আমার ভীষণ ভালো লাগে। কখনো আপনার গান কনসার্টে যাওয়া হয়নি, তবে আজ আমি খুশি, জানেন, আপনার গান একা শুনতে পেলাম। আদিল কেবল মিথ্যে হাসার চেষ্টা করল। মনে মনে বলল, আমার গানের সুর যাকে নিয়ে, সে রয়ে গেল অন্য কারোর জীবনে অন্তিম প্রহরে। আমি কেবল দেখলাম, অবাধ্য যন্ত্রণায় ছটফট করলাম। সবশেষে উপায়বিহীন তাকে অন্যের সাথে মেনে নিলাম। ঈশিতা এমনিতে চুপচাপ স্বভাবের হলেও কত কথা বলল সে। তবে অচেনা মানুষটা কি শুনল সেসব কথা? হয়তো না। ঈশিতার ফোন বাজল। আদিল ফোনের রিংটোনে তার দিকে তাকালো। ঈশিতা ফোন ধরল। মুহূর্তে মুখের আদল পরিবর্তন হলো, কিছুটা ভয় পেল। আদিল তাকিয়ে বুঝতে পারল, তবে অচেনা কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। ঈশিতা ছুটল আসছি বলে। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসলো। আদিল ভ্রু কুঁচকে তাকালো। আপনার আইডি আমি রোজ দেখি, রিকোয়েস্ট না হোক মেসেজটাও তো দেখতে পারেন। জানি আপনাকে অনেক মেয়ে মেসেজ দেয়, কিন্তু আমি ওরকম মেয়ে নয়। প্লিজ ঈশিতা শিকদার নামে আইডির মেসেজ চেক দিবেন। কথাগুলো বলে আবার দৌড় দিল। আদিল হা হয়ে চেয়ে রইল। কি বলল এসব? মানুষ নিশ্চিত পাগল ভাববে। শিকদার শুনে মনে পড়ে গেল ইলহামের কথা। মুহূর্তে চোখে মুখে ধরা দিল তীব্র রাগ আর হিংস্রতা। সে কি আর জানে, একটু আগে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাও ওই বংশের কন্যা। রাতের নিস্তব্ধতায় সবকিছু শুনশান নীরবতা। মিহিতা বিছানা ঠিক করছিল, তখনই ইলহাম হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে। সারাদিন পর আসলো সে বাড়িতে। মিহিতা একবার তাকালো। ইলহাম কোনো কথা না বলে বেডে এসে বসল। মিহিতার দিকে একবার তাকালো না। মিহিতা তাকিয়ে আছে, তার হাবভাব বোঝার চেষ্টা করল। না পড়ল না কিছু, একটা কাহিনী আছে, আজ কিছু বলছে না। ইলহাম এবার মাথা তুলল, মিহিতার দিকে তাকাতেই ও অন্য দিকে তাকানোর নাটক করল। শুষ্ক নিরস মুখে হাসি রাখল, বলল, কি দেখছ? এমন পরিস্থিতিতে দেখে আনন্দ লাগছে। মিহিতা সোজা হয়ে দাঁড়ালো। তার কথাকে অগ্রাহ্য করল এমন ভাব নিয়ে বলল, আমার খুশি বা অখুশিতে আপনার কিংবা আপনাদের কি যায় আসে? আর এত দুঃখ পাওয়ার কি আছে? আপনাদের এসব তো নিত্যদিনের খেলা। ইলহাম শান্ত কণ্ঠে বলে উঠল, নিত্যদিনের খেলা হলে তুমিও সেই খেলার পুতুল হতে, এখানে থাকতে না। তুমি বাবার অবস্থা জানো, কেমন ভেঙে পড়ছে। সামান্য সাম্রাজ্য গড়িয়ে যাচ্ছে কেবল শুরু। এতটুকুতে ভেঙে পড়লে চলবে? সামনে কত কি দেখতে হবে। ইলহাম আর মিহিতার সাথে কথা বাড়ালো না। একের পর দুটো ব্যাড নিউজে ভেঙে পড়েছে সকলে। আমজাদ শিকদার আরও বেশি। সকালে আসাদের মৃত্যুর খবর, দুপুরে ওষুধ কোম্পানিতে নকল ওষুধ বানানোর অভিযোগ এসেছে। সেই ওষুধ খেয়ে মারা গেছে শত মানুষ। এসব নিয়ে তোলপাড় চলছে পুরো শহর। চারদিকে আহাজারি, মানুষের বিক্ষোভ, সাথে আমজাদ শিকদারের উপর চাপ সৃষ্টি হয়েছে। 48 ঘন্টার সময় দেওয়া হয়েছে। এই শহরের বড় বড় সব নেতা, পুলিশ সবই তাদের হাতে বলের সময় পাচ্ছে। আর এখনো পাঁচকান হয়নি কোন কোম্পানির নকল ওষুধ। আজ না জানলেও কাল তো জানবে। এর মধ্যে প্রমাণ না করতে পারলে আমজাদ শিকদারকে জেলে যেতে হবে। তখন জনতার উপর দিয়ে বড় নেতারাও কিছু করতে পারবে না। এসব নিয়ে ইলহাম চিন্তিত। 48 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা চলে গেছে। আমজাদ শিকদারের স্বীকারোক্তি সে এই বিষয়ে কিছু জানে না। তাহলে এসব কে করল? আমজাদ শিকদার করলে সবার কাছে না হোক তার কাছে স্বীকার করত। কে গোপন শত্রু আছে? মিহিতা আবার বলে উঠল, বাঘ আর রাখালের গল্প শোনেননি? তেমনই হচ্ছে। এতদিন কত অন্যায়,
অত্যাচার করেছেন, এখন সত্যি কিছু না জানলেও কেউ বিশ্বাস করবে না আর মানবেও না। ইনফ্যাক্ট আমি নিজেও বিশ্বাস করব না। এখানে নিশ্চয় অন্য কেউ কিছু করতে আসবে না। অবশ্য আপনি তো তাদের মতোই, তাই নিজের বাবাকে ফেরেশতা মানেন, তার আসল রূপ চিনেন না। সে আসলে একজন ইলহাম এতক্ষণ চুপ থাকলেও এবার আর পারল না। বেড থেকে উঠে বালিশটা ছুঁড়ে মারল। রাগ ছাড়ল ঘরের আসবাবপত্রের উপর। পুরো ঘর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রইল। ইলহাম গমগমিয়ে বেরিয়ে গেল। মিহিতা কেবল হাসল। খেলার সবে শুরু, তবে কারায়ের পিছনে তা জানতে পারলে বেশ জমতো। ভেবেছিলাম তাদের উপরে কেউ নেই, কিন্তু এখন দেখি তাদের উপরে কেউ আছে, যাকে খুঁজেও পাচ্ছে না। তার মানে তাদের থেকেও ভয়ঙ্কর রূপী। মিহিতা কাউকে বলে ফোন রাখল। নিচে কি কাহিনী হচ্ছে তা দেখতে বেরিয়ে পড়লে। দেখতে হবে জল কতদূর গড়ায়। আমজাদ শিকদার চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন। ঘড়ির কাঁটায় একটা বাজছে। ঘুম নেই কারো চোখে। অমিত একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। এসব কারা করছে? কার এত বড় সাহস আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? অজির শিকদার ভাইয়ের পাশে। ভাইয়াকে কিছু বলছে রিতেশ, কিছু ফাইল চেক করছে ল্যাপটপে। তখনই ফোন আসলো। আমজাদ শিকদারকে কানে কিছু বলে উঠে পড়ল বাহিরের উদ্দেশ্য। অমিতের কথায় উত্তর অজির শিকদার দিল। এর পিছনে ঘরের শত্রু আছে নিশ্চিত। মিহিতা তাদের কাহিনী দেখছিল। কথাটা তিনি মিহিতার দিকে তাকিয়ে বলেছেন। অমিত দেখে রেগে গেল। মিহিতার দিকে তেড়ে গিয়ে বলল, তুমি কারোর সাথে হাত মিলিয়ে প্রতিশোধ নিচ্ছ না? নাকি মনির মাহমুদ ও এসবের পিছনে আছে? মিহিতা শান্তি চাহনি নিয়ে সব শুনলেও বাবার নামে অপবাদ শুনে ফুঁসে উঠল। তেজালো কণ্ঠে বলে উঠল, নিজেদের মতো নরপশু ভাবেন। মনির মাহমুদের রুচি এবং মানসিকতা এত নিচু নয়। আর কি বললেন? আমি করেছি? আমি যদি করি তবে প্রমাণ করুন। আমি এত বড় কিছু করতে পারি এমন ধারণা আপনাদের শুনেও ভালো লাগলো। সাবধানে থাকবেন, ধীরে ধীরে সব এভাবে তলিয়ে যাবে শিগগিরই। আমজাদ শিকদার এবার চোখ তুলে তাকালেন। অমিত কিছু বলতে গেলে থামিয়ে দিয়ে বলল, এই মেয়েকে এখান থেকে সরে যেতে বলো, চল না। বাবার হুঙ্কারে ঈশিতা একটু ভয় পেল, মিহিতা নিয়ে যেতে হাত টানল। কিন্তু মিহিতা নড়ল না। পাশ থেকে ঝর্ণা মুখ বেঁকিয়ে বলল নানান কথা। তার সাথে মনে হবে পূর্ব শত্রুতা ছিল এমন। মিহিতা তার উদ্দেশ্য শুধু বলল, বংশের পরিচয় ব্যবহারে দিলেন বড় যা। আমার বংশ এবং পারিবারিক শিক্ষা আপনার থেকে শতগুণ ভালো। ঝর্ণার গায়ে এই কথা কাটার মতো বিধল। ফুঁসে উঠলেও বলতে পারল না আর কিছুই। তার আগেই ইলহাম আবারও হন্তদন্ত হয়ে আসলো। মিহিতার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মিহিতা সিঁড়ির ধারের শিক চেপে ধরল। সে যাবে না। ইলহাম পিছনে ফিরে চাইল। এগিয়ে যাওয়া পা দুধাপ পিছিয়ে আনল। হুট করে মিহিতাকে কোলে তুলে সিঁড়ি বেয়ে উঠে যেতে লাগলো। মিহিতা ছটফট করল, ছেড়ে দিন, নামান বলছি, নয়তো ভালো হবে না। ইলহাম নামালো না, সিঁড়ি পেরিয়ে উঠল। বাকি সবাই তাকিয়ে রইল। কেউ বিরক্ত হলো, আওড়ালো তামাশা হচ্ছে। মাঝরাত, চারদিক শুনশান নীরবতা। মনে হচ্ছে অন্য দিনের তুলনায় আজকের রাত একটু বেশি নিশ্চুপ। কেউ একজন চারপাশে প্রখর দৃষ্টিতে তাকিয়ে দেখে নিল। এই ব্যবসায় গরমে গায়ে চাদর জড়ালো। দেওয়াল টপকে নামলো এপারে। সতর্ক চোখে আরেকবার তাকালো। কেউ নেই নিশ্চিত হতেই পা বাড়ালো নিজ গন্তব্যে। নিঃশব্দে ঘরের দরজা খুলল। পা টিপে প্রবেশ করল সেই ঘরে। খাটের দিকে তাকিয়ে দেখল নিশ্চুপ ঘুমিয়ে আছে দুজন। তারপর পুরো ঘর খুঁজে ওয়ার্ড্রোবের চাবিটা হাতে পেতেই হেসে উঠল। পিছনে দরজার দিকে একবার তাকালো, তারপর কাঙ্ক্ষিত জিনিসগুলো পেতেই নিয়ে নিল। আগের মতো চাবি দিয়ে সঠিক জায়গায় রেখে দিল। ঘরের দরজা আগের মতো বেরিয়ে চলে গেল আগন্তুক। রেখে গেল কিছু রহস্য। সেই রহস্যের বেড়াজালে বন্দী হবে কেউ।